সংসার পর্ব ১৪। ঘড়ির কাঁটা দৌড়ায় নিজস্ব গতিতে, সময় বয়ে চলে, কাঁটা ঘোরে। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। হঠাৎ কি হলো তোমার? এমন ভাবপ্রবণ হয়ে জীবনানন্দ আওড়াচ্ছ যে? এক আশ্চর্য বিস্ময়ে সমরেশ পরমার দিকে তাকায়। একটু ইচ্ছে হলো, দেখছিলাম স্মৃতিরা সময়ের সঙ্গে হারিয়ে গেল কিনা। কতদিন আর কবিতা পড়া হয় না। সংসার সংসার খেলতে খেলতে কবে যৌবন ফুরিয়ে বার্ধক্য এলো টেরও পেলাম না। কবিতার পাতাগুলো কখন যেন হারিয়ে গেল, ছিঁড়ে গেল বিনা তার। বাতাস এসে বলল, চল আমার সঙ্গে। হাসতে হাসতে চলে গেল তারা। তাই বোধহয় হাজার খুঁজেও খুঁজে পাই না আর। আত্মগত ভাবে বলে ওঠে পরমা। থমকে যান সমরেশ, মন তোলপাড় করে কী যেন হাতড়ান। পরক্ষণে ঈষৎ হেসে বলে ওঠেন, প্রতিদিন যেন তোমায় নতুন করে আবিষ্কার করছি। বড় ভালো লাগে তোমার এ রূপ। এমন অনন্ত ছুটি না পেলে তোমায় কি আর এভাবে চিনতে পারতাম তোমায় উপলব্ধি করতে। কিন্তু মাঝে মাঝে কি মনে হয় জানো পরমা? কি মনে হয়? সমরেশের সঙ্গে কথা বললেও পরমা তাকিয়ে আছে সেই সুদূরে, যেখানে আকাশ ধরা দিয়েছে পৃথিবীর কাছে। তোমার সঙ্গে আজীবন ঘর সংসারের খেলায় খেললাম, কিন্তু তোমায় ঠিক করে চিনতে পারলাম না। তুমি এক দূরতর দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে হয়ে আমার জীবনে থেকে গেলে। তোমায় চিনলাম ভেবে তৃপ্তি হয়, পরক্ষণে মনে হয় আদৌ তোমায় চিনলাম কি? জীবনানন্দ পড়েছ তুমি? যেন ঘুম ভেঙে সমরেশের দিকে তাকায় পরমা। সেলস আর টার্গেটের ছোটাছুটির ফাঁকে পড়ার সময় পেতে তুমি? আমি তো কখনো জানতেও পারিনি কবিতা তোমার ভালো লাগে। অবাক হয়ে বলে ওঠে পরমা। আমি তো ভাবতাম তুমি কেবল লাভ ক্ষতির হিসেব কষা মানুষ। অঙ্কের সাপ আর মইয়ের মাঝে লুকোচুরি খেলেছ জীবনভর। এই অভিযোগ তুমি যদি করো আমি অস্বীকার করতে পারি না। ভালো বাবা, ভালো ছেলে হতে আমি পেরেছি বটে, কিন্তু একজন ভালো স্বামী হয়ে উঠতে পারিনি। সমক্ষে তোমার ইচ্ছেকে প্রাধান্য দিয়ে পরিবারের সঙ্গে তর্কে জড়াতে পারিনি তোমার প্রতিভার উপযুক্ত স্বীকৃতি দিতে। সেই হিসেবে আমি অপরাধী তোমার কাছে। তুমি যদি আমাকে শাস্তি দিতে চাও আপত্তি করব না। যদি বলি ডিভোর্স চাই, সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিতে চাই, নিজের মতো করে বাঁচতে চাই বাকিটা জীবন, দেবে বাঁচতে? আটকাবে না আমায়? হেসে বলতে পারবে, যা পাখি উড়তে দিলাম তোকে? তাহলে তুমি কিভাবে এগোবে কিছু ভেবেছ? ফরকে করে আর একটা প্রণ তুলে নিল অপু। রমেশ কাকু মিথ্যে বলেনি, এদের খাবারগুলো সত্যি বেশ টেস্টি। এত মানসিক চাপের সময়ও তার টেস্ট বার্ডকে স্যাটিসফাই করতে পেরেছে। সবার আগে আমার একটা জিনিস জানা দরকার, সেটা তোমার ননদ ছাড়া কেউ দিতে পারবে না। আগারওয়াল ম্যানশনের সাজানো বাগানের একটা নিখুঁত স্কেচ, তাতে দেখানো থাকবে ওর শ্বশুরমশাই ঠিক কোন জায়গায় পায়চারি করেন, কোথায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকেন। কিন্তু এই পুরো ব্যাপারটা যেন ঘুণাক্ষরেও কেউ জানতে না পারে। মোহিনী দেবী কোনো রকমে কিছু টের পেলে পরিস্থিতি জটিল হয়ে যাবে। কিছু না কিছু করে ভদ্রমহিলা পুরো ব্যাপারটাই নিজের ফেভারে নিয়ে নেবেন। সেক্ষেত্রে আমি চেষ্টা করেও হয়তো কিছু করতে পারবো না। কিন্তু তোমার পরিকল্পনাটা কি সেটা তো আমায় বলবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। বলবো সময় হলে, একটু অপেক্ষা করতে হবে যে। এই মুহূর্তে আর কিছুই বলা সম্ভব নয়। যত তাড়াতাড়ি সম্ভব আমার বাগানের স্কেচটা চাই, ওই চিহ্নগুলো সমেত। তোর কথা অনুযায়ী ভদ্রলোক
গভীর রাতে বাগানে একাকী দাঁড়িয়ে থাকেন, নয় পায়চারি করেন। গোটা ব্যাপারটাই বাগানকে কেন্দ্র করে চলছে দিনের পর দিন। কেন? আমি নিশ্চিত রহস্যের চাবিকাঠি এখানেই লুকিয়ে। তুমিও কি তবে সন্দেহ করছো? আর কোনো কথা নয়, এবার ফুল স্টপ। আগেই বলেছি তোকে, এক্ষুনি সব বলতে পারছি না। তুই আমার মেয়ের মতো হলেও না। পুলিশের কাজে মন্ত্রগুপ্তটাই আসল। সময় হলে সব জানতে পারবে। তুই যত তাড়াতাড়ি সম্ভব কাজটা কর। মনে রাখবি, এসব কাজে বেশি সময় লাগলে বিপদ বাড়বে। চাইলে আমি নিজে একবার তোর ননদের সঙ্গে দেখা করতে পারতাম, কিন্তু করব না। কেন জানিস? ওতে তোর ননদের ভিকটিমাইজ হওয়ার সম্ভাবনা বাড়বে। তার চাইতে তুই থাকবি আমাদের দুজনের মাঝখানে সেতুর মতো। তোর মারফত সব খবর পেয়ে যাব আমি। আমি কিন্তু আর কিছুই খেতে পারবো না, অপু বলে ওঠে। না পারলে থলেই বেঁধে নিয়ে যাবি। দরাজ গলায় রমেশ চ্যাটার্জি হাঁক দেন, ওয়েটার ওয়েটার। শার্ট প্যান্ট টাই আটা ওয়েটার এসে দাঁড়ালে ভদ্রলোক হুকুম দেন, সব ভালো করে প্যাক করে দাও, কিছু যেন নষ্ট না হয়। মনে থাকবে? ওয়েটার বিলক্ষণ চেনে বোঝা গেল। সে স্যালুট বাজিয়ে একগাল হেসে বলল, জো হুজুর। সেই কারণেই আমি চাই সত্যটা সবার সামনে আসুক। সত্য যত কঠিনই হোক না কেন, তা সামনে আসাই উচিত। পায়েলের কথার খেই ধরে বলে উঠল আদি। সেই কবে থেকে ড্যাড নিশ্চিন্তে ঘুমোতে পারে না। ছোটবেলা থেকে দেখছি জানো, মাঝরাতে উঠে একা একা বাগানে পায়চারি করে। কখনো তারাভরা আকাশের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়েই থাকে। আবার কখনো একা একাই আপন মনে বিড়বিড় করে। অথচ সকাল হতেই সব স্বাভাবিক। তখন বুঝতাম না, কিন্তু এখন বুঝি কোনো একটা যন্ত্রণা নিশ্চয়ই আছে, যা বাবাকে কুড়ে কুড়ে খাচ্ছে। নিজের মেয়ের সঙ্গে এমন মারাত্মক অন্যায় করার পরও মোহিনী দেবীর মনে অনুশোচনা নেই কেন? প্রশ্নটা এখানেই। এই প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি না। কোনো মা পারে কিভাবে? মা তো মমতাময়ীর প্রতিরূপ। অভিজাত পরিবারের দৃষ্টিভঙ্গি আলাদা হয় পায়েল। হাজার চেষ্টা করেও তোমায় আমি বোঝাতে পারবো না। আদির কথার মাঝেই পায়েলের মোবাইল বেজে ওঠে। স্ক্রিনে দেখাচ্ছে বৌদি ভাই কলিং। ফোনে তোমার সঙ্গে কোনো কথাই বলবো না। পুরনো। একটু থেমে বলে অপু, বুঝতে পেরেছো নিশ্চয়ই? সময় মতো চলে এসো, আমি ওখানে অপেক্ষা করব। তুমি বুদ্ধিমতী। আজ আর ক্লাস করব না, এক্ষুনি একবার বেরোতে হবে, ভীষণ দরকার। আমি পেছনের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি, ট্যাক্সি নিয়ে নেব। ড্রাইভার কোনো রকম প্রশ্ন করলে প্লিজ ম্যানেজ। অন্যদিকে কোনো প্রশ্ন করতে না দিয়েই ঝড়ের গতিতে বেরিয়ে গেল পায়েল। নিজের চেয়ারে আরাম করে বসলেন পুলিশের বড় কর্তা রমেশ চ্যাটার্জি। তার মনে আজ ভারী আনন্দ। এতদিন বাদে তিনি মোহিনী দেবীকে বাগে পেতে চলেছেন। সব কথা তিনি অপুকে খুলে বলেননি। ওই যে মন্ত্রগুপ্তি দাপুটে ভদ্রমহিলা সেদিন তার মতো এক সাধারণ জুনিয়র পুলিশ অফিসারকে যেভাবে অপমান করেছিলেন, আজ অবধি তার একটা কথাও তিনি ভুলতে পারেননি। ভুলতে দেয়নি ভদ্রমহিলার মুখভঙ্গি। এতদিন অপেক্ষার পর আজ এসেছে হিসেব মেটানোর পালা। মধুর প্রতিশোধ নেবেন তিনি। এবার মোহিনী দেবী বুঝবেন রমেশ চ্যাটার্জি কী জিনিস। একদিন যাকে ক্ষমতার জোরে অপমান করেছিলেন, আজ সে ফিরছে হাতে আয়ুধ নিয়ে। দিন গোনা শুরু করুন মোহিনী দেবী। ডিভোর্স? তুমি আমার কাছ থেকে ডিভোর্স চাও? সমরেশ যেন খানিকক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গেলেন। কি বলছো তুমি পরমা? এই বয়সে এসে তুমি আমাকে ডিভোর্স দেবে? মানছি তোমার সঙ্গে সেই সময় কিছু অন্যায় করেছি, তা বলে এত বড় শাস্তি আমায় তুমি দিতে পারো না। আমি তো তোমায় কিছু বলতে চাইনি, তুমি নিজেই আমাকে জিজ্ঞেস করেছিলে তাই বললাম। নিজে থেকে কিছু বলা আমি বহুদিনের জন্য ত্যাগ করেছি। যেটুকু বলেছি, যা বলেছি সন্তানের জন্য। কিন্তু পরমা, আমি তো আমার দিক থেকে যথেষ্ট চেষ্টা করছি তোমার সমস্ত ইচ্ছা পূরণ করতে। হয়তো সব সময়
অতটা পেরে উঠিনি, কিন্তু তা বলে আমার ভালোবাসার মধ্যে কোনো ঘাটতি ছিল না, সেটা তুমিও খুব ভালো জানো। তবু তুমি আমার কাছ থেকে আলাদা হয়ে যেতে চাও কেন? আমি কি সত্যি এতই অন্যায় করেছি তোমার সাথে? জীবনে পথের গতিবিধি কি সব সময় হিসেব কষে চলে? সারা জীবন ধরে আমার বাবার হোক কিংবা তোমার সংসারে একজন কর্তব্যপরায়ণ কন্যা, স্ত্রী, মাতার ভূমিকা পালন করে এসেছি। শেষ জীবনটা যদি একটু নিজের মতো করে বাঁচতে চাই, নিজের মতো দিনগুলো কাটাতে চাই, ক্ষতি কি তাতে? রোজকার দিনগুলো একইভাবে বাঁচতে ইচ্ছে হয় না আর। সেখানে তুমি তো গোটা জীবনই নিজের মতো বেঁচেছ। চাকরি, বন্ধু বান্ধব, সোসাইটি, আড্ডা, তোমার জীবন স্বাধীন মতো কেটেছে। কিন্তু সেখানে আমি কোথায়? নরম গলায় সমরেশ বলে উঠলেন, অতীতের ভুল তো আর হাজার চেষ্টা করলেও শোধরানো যাবে না, কিন্তু এখন তো চাইলে কিছুটা বদলে ফেলা যেতে পারে। তুমি তো দিব্যি সুস্থ হয়ে গেছো। ঘুরতে যাবে? সেদিন কেরালা যাবে বলছিলে না, যাবে নাকি? টিকিট কাটবো? কথা ঘোরাচ্ছ কেন সমরেশ? হঠাৎ কেরালা কথা তোমার মুখে? অবশ্য এই কাজটা তুমি বরাবরই ভালো পারো। সেদিন যখন মা আমাকে গান গাইতে নিষেধ করেছিলেন, সেই কথাগুলো কানে সীসা ঢেলে দিচ্ছিল, তখন তুমি এইভাবেই সেদিন বেরিয়ে পড়েছিল অফিসের বিশেষ প্রয়োজন আছে বলে, যাতে মা বউয়ের মধ্যে তোমাকে স্যান্ডউইচ না হতে হয় বা তোমাকে মতামত দিতে না হয়। জীবনে একটা ভুল করেছিলাম, সেই ভুলের জন্য আজও আমায় একবার বহুবার কথা শুনতে হয়। সেই ভুলের মাসুল কি আমি দিইনি পরমা? এখনও দিচ্ছি নাকি? সারাটা জীবন ধরে তোমাদের ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য পরিশ্রম করে গেছি, ক্রমাগত নিজেকে নিংড়ে দিয়েছি। এখনও কি শাস্তি সম্পূর্ণ হয়নি আমার? গান আমার জীবন ছিল, তোমার সঙ্গে সাত পাকে বাঁধনে বেঁধে নিজেকে নিজের জীবন থেকে নির্বাসিত করেছি। এবার বলো, কে বেশি সহ্য করেছে, কে করেছে ত্যাগ? মাথা নিচু করে বসে থাকেন সমরেশ। সারা ঘর জুড়ে অস্বস্তিকর নীরবতা পাক খেতে থাকে। এমন সময় কলিং বেলটা শব্দ করে বেজে ওঠে। দ্রুত পদক্ষেপে এগিয়ে গিয়ে দরজা খুলে দেন সমরেশ। বাইরে সুজয় দাঁড়িয়ে হাসি মুখে। এই নিস্তব্ধতা যেন তাকে অসুস্থ করে তুলছিল। সুজয় আসায় তিনি একটু করে বেঁচে উঠলেন। ঘরে যেন প্রাণের প্রবেশ ঘটল। হেসে বললেন, বৌমা এলো না? ও বাড়ি গেছে, বলল কিসব নাকি পরিষ্কার করাতে হবে, বন্ধ থাকলেও সারা বাড়ি জুড়ে ধুলো জমেছে, তাই ওর আসতে খানিক দেরি হবে। আজ তোমাদের ত্রিমূর্তির আসর স্পেশাল কি হচ্ছে মা? মাছের পুর দিয়ে পাটিসাপটা বানিয়ে দাও না। তুমি সেই স্পেশাল বানাতে না ছোটবেলায়, কি ভালোই যে লাগতো। ঘরে ঢুকে কোমরে ওড়না জড়িয়ে পরিষ্কার করতে লাগলো অপু। পায়েল আসার আগে যেটুকু সময় হাতে পাওয়া যায় সেইটুকু কাজে লাগানোই ভালো। বাড়িটা পরিষ্কার থাকলে মন ভালো থাকে। এই বাড়ির সঙ্গে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে। বিছানা জুড়ে মায়ের আদর, আলমারি জুড়ে রকমারি শাড়িতে মায়ের গন্ধ, সব কেমন যেন মিলেমিশে যায় বাড়িতে এলে। বাবাকে কখনো বুঝতে দেয় না বটে, কিন্তু মাকে সংগোপনে মনে পড়ে তার। কিন্তু নিজের কাছে তো আর মনের কথা অস্বীকার করা চলে না। আজও সে মাকে ভারী মনে করে। মায়ের কথা ভেবে চোখ দুটো জলে ভরে আসে। কেন যে মা ওভাবে চলে গেল? আদরের অপুর কথা বুঝি তার একবারের জন্য মনে পড়ে না? খাবারের কৌটোগুলো টেবিলের উপর যত্ন করে সাজিয়ে রেখেছে সে। খাবারগুলো পায়েল দেখলে ভারী খুশি হবে। বেচারি ভারী খেতে ভালোবাসে। এত এত অর্ডার দিল রমেশ কাকু, কিন্তু তেমন একটা খেতে পারল কই। সবটাই বেঁধে ছেঁধে তার সঙ্গে দিয়ে দিল। একেই বোধহয় ভালোবাসা অত্যাচার বলে। ঈশ্বর যেন অপুকে সারা জীবন এমন ভালোবাসার অত্যাচার সহ্য করার শক্তি দেন। এমন ভালোবাসা পায় কজন? ডিভানের ওপর ব্যাগটা ছুঁড়ে দিয়ে পায়েল বলে উঠল, তোমার ফোন পে
কলেজের পেছনের দরজা দিয়ে বেরিয়ে এসেছি, যাতে কেউ দেখে না ফেলে। হঠাৎ এত জরুরি তলব কেন? কি হয়েছে? পরিস্থিতি বড়ই কঠিন। মোহিনী দেবী বলে দিয়েছেন, হাজার বললেও গাড়ি যেন সব জায়গায় আমার সঙ্গে যায়। ফিরিয়ে দিতে চাইলেও ড্রাইভার যেন না ফেরে। চিন্তিত মুখে অপু বলল, মোহিনী দেবী কি কোনো ব্যাপার নিয়ে তোমায় সন্দেহ করছে? আচরণ দেখে তো সেরকম মনে হয় না, তবে ভদ্রমহিলা খুব একটা সহজ মানুষ নয়, তাই কিছু একটা প্রেডিক্ট করা মুশকিল। মনের ভেতর কী চলছে মুখ দেখে বলা যথেষ্ট অসম্ভব। কিন্তু কোনো কারণ ছাড়া উনি কেন আমায় সন্দেহ করতে যাবেন? আমি তো ওকে কিছু বলিনি বা আচরণেও এমন কিছু প্রকাশ করিনি যাতে উনি আমার সম্বন্ধে ভুলভাল কিছু ভাবতে পারেন। তুমি যেমনটি বলেছ তেমনটিই সব চলছে। আমি আগে ভাগে কিছু বলতে চাইনি। ঠিক আছে, আগে কিছু খেয়ে নাও, তারপর কাজের কথায় আসি। বাবার বন্ধু পুলিশের বড় কর্তার সঙ্গে আমার এই বিষয় নিয়ে কথা হয়েছে। তিনি তোমার কাছে একটা মাত্র জিনিস চান, ওই আগারওয়াল ম্যানশনের নিখুঁত স্কেচ। বাগানের ঠিক কোথায় তোমার শ্বশুর দাঁড়িয়ে থাকেন, কোথায় পায়চারি করেন, পেন্সিল দিয়ে ঢেড়া দেবে, তাতে ওর বুঝতে সুবিধা হবে। উনি তোমার কথা সব বিশ্বাস করেছেন তো বৌদি ভাই? ভাবছেন না তো আমি কাউকে প্রভোগ করার চেষ্টা করছি? ফ্রাইড প্রন, ড্রামস অফ হেভেন, মিক্সড নুডলস, চিলি চিকেন বড় একটা প্লেটে সাজিয়ে ঘরে ঢুকলো অপু। সেই নিয়ে তোমায় অত চিন্তা করতে হবে না, আমি আছি তো। উনি একটা প্ল্যান করেছেন, সেই জন্য তোমার এই সাহায্যটুকু ভীষণ দরকার। বলছি, তুমি কি একটু স্যুপ খাবে কিংবা রাইস? আমার কাছে কিন্তু সব রকম ব্যবস্থা আছে। তুমি কি পাগল হলে? এত খাবার একজনের জন্য কেউ আনায়? যা দিয়েছ এটাই পুরো খেতে পারবো কিনা সন্দেহ। থ্যাংক ইউ বৌদি ভাই, এভাবে আমার পাশে থাকার জন্য। তুমি না থাকলে আমি হয়তো একা এত কিছু একসঙ্গে লড়াই করার সাহস পেতাম না। কেসটা রমেশ চ্যাটার্জির হাতে তুলে দিতেই তিনি খুঁটিয়ে পুরোটা দেখে নিলেন। পায়েলের হাতে রাখা নিখুঁত সব কিছু বেশ বোঝা যাচ্ছে। তার দিকে অপু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে হেসে বলে উঠলেন, চিন্তা করিস না, আগে স্ট্র্যাটেজিটা ঠিক করে নিই। অপারেশন শুরুর আগে তুই ঠিক খবর পেয়ে যাবি। আর তোর ননদকেও চিন্তা করতে বারণ কর। সময় মতো বাড়ি ঢুকতে পেরে নিশ্চিন্ত হলো পায়েল। বৌদি ভাইয়ের বাড়ি থেকে ফেরার পথে তার ভারী ভয় ভয় করছিল, যদি সে সময় মতো ফিরতে না পারে। রোজ রোজ কলেজ থেকে ফিরতে দেরি কিছুতেই ক্ষমার চোখে দেখবেন না মোহিনী দেবী। মাঝখান থেকে হয়তো তার পড়াটাই বন্ধ হয়ে যাবে। ওইদিকে বৌদি ভাই বারবার সতর্ক করে দিয়েছে, কোনো মতেই সে যেন এই কয়েকটা দিনের মধ্যে মোহিনী দেবীর মনে সন্দেহ ভাব না জাগিয়ে তোলে। সব কিছু ঠিকঠাক আগের মতোই রাখা এই মুহূর্তে তার একমাত্র কাজ। কিচেনের কাজকর্ম সেরে ঘরে ঢুকে পায়েল দেখে আলো জ্বলছে। বেডরুম লাগাওয়া ছোট্ট ড্রয়িং রুমে সাজানো গদি এটে চেয়ারে বসে আদিত্য পা দোলাচ্ছে। বিরক্ত মুখে বলে ওঠে পায়েল, তোমার মনে কি কোনো ভয় ডর নেই? দিব্যি দন্ত রুচি কৌমুদি বের করে আমার ঘরে বসে আছো যে, কি দরকার তাড়াতাড়ি বলো। দরকারের কথা ঠিক সময়ে বলবো, আগে আমায় একটা কথা বলো দেখি। হঠাৎ তুই থেকে তুমিতে প্রমোশন ঘটলো কেন? আমি কি কোনো অপরাধ করেছি তাই তোমার বন্ধুত্ব থেকে নির্বাসিত হতে হলো? পাল্টা প্রশ্ন তো আমিও করতে পারি, ব্যাপারটা কি? তুই থেকে তুমিতে কেন হঠাৎ? ব্যাপার আর কি, বাড়ির মাননীয়া বড় ভাবিজি বলে কথা, তাকে তো স্পেশাল সম্মান দিতেই হয়। ভাই আর একমাত্র বিয়ে করা বউ, সহজ ব্যাপার? এক সময় বন্ধু থাকলেও এখন বাড়ির সিনিয়র মেম্বার, নিদেন পক্ষে আমার থেকে তো বটেই। হয়েছে হয়েছে, অনেক নাটকীয়তা হয়েছে, এবার খুলে বলো দেখি ব্যাপারটা ঠিক কি? হঠাৎ আমার ঘরে তোমার শুভ গমন কেন? তোমার দাদা দেখে ফেললে কিন্তু অশান্তির শেষ থাকবে না। কৌতূহলটা যে কিছুতেই দমিয়ে রাখতে পারছি না। হঠাৎ পেছনের দরজা দিয়ে চলে গেলে কেন? কোথায় গেছিলে? ভাইয়ের সঙ্গে অভিসারে নিশ্চয়ই নয়। এত প্রেম সংসার করার পর থাকে না, সেটা আমার ভালো রকম জানা আছে। মনে হচ্ছে বাস্তব অভিজ্ঞতা আছে।
নইলে এতখানি নিশ্চিত হচ্ছ কিভাবে? সেদিন একটা বিশেষ কাজে গিয়েছিলাম, ব্যাস এইটুকুই। কৌতূহলটা খানিক দমিয়ে রাখতে চেষ্টা করো। কি কাজ সেটা সময় হলেই জানতে পারবে। হুইল চেয়ারে দুপাক দিয়ে মোহিনী দেবী পায়েলের ঘরে ঢুকে এলেন। তোমরা দুজন এখানে কি করছো? পড়াশোনা? একসঙ্গে এত পড়াশোনা করার দরকার নেই। আদি, তুমি যাও এখন। পরীক্ষা এসে গেছে। নিজের পড়াশোনা নিজের করার চেষ্টা করো। গল্পটা খানিক পরে করলেও চলবে। সঙ্গে সঙ্গে মাথা নিচু করে আদি বেরিয়ে গেল। মোহিনী দেবী সেই দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলেন। অসহ্য রাগে পায়েলের গা চিড়বিড়ি করে জ্বলছিল। এই মহিলা সব সময় কৃতিত্বপূর্ণ আচরণ, এই অহংকারী চলন বলন তার জাস্ট অসহ্য লাগে। ওটা জানার পর থেকে আরও যেন মহিলাকে সহ্য করতে পারছে না সে। শারীরিক অসুস্থতার নামে তাড়াহুড়ো করে তার সঙ্গে বড় নাতি কনিষ্কের বিয়ে দিয়ে এনেছিল। তারপর থেকে একবারের জন্য ভদ্রমহিলাকে তেমন একটা অসুস্থ হতে দেখেনি সে। কে জানে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার পেছনে ভদ্রমহিলার কোনো জটিল কিছু প্ল্যান করেছিলেন কি না। হয়তো তার প্ল্যান ছিল পায়েলের বাবা মা তাড়াহুড়ো করে অবাঙালি পরিবারে আদরের মেয়ে বিয়ে দিতে রাজি না হলে তিনি কনিষ্ককে বুঝিয়ে বাজিয়ে সুহানির সঙ্গে বিয়েটা দিয়ে দেবেন। তার মনের আশাও পূর্ণ হবে। বোধহয় যে কোনো মানুষের মন পড়তে সক্ষম মোহিনী দেবী। কে জানে সম্মোহন বিদ্যার্থীরা জানেন কি না। পায়েলের দিকে খানিকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে উঠলেন, আমাকে নিয়ে এত ভেবো না, বুঝলে? তোমার জন্য সেটা হয়তো ভালো নাও হতে পারে। নিজের ভালো বোঝো নিশ্চয়ই। পায়েলের শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত নেমে গেল। তবে কি ভদ্রমহিলা ওর উদ্দেশ্যে বুঝতে পেরে গেছেন? কিন্তু তা কিভাবে সম্ভব? মাথার পেছনে দুটো চোখ থাকলেও এই বিষয়ে কিছু জানা মোহিনী দেবীর পক্ষে সম্ভব নয়। বৌদি ভাইয়ের বাবার বন্ধু পুলিশের বড় কর্তা, যথেষ্ট ভরসাযোগ্য। তার কাছ থেকে খবর এত সহজে বেরোবে না। বিকেলে রান্নাবান্না যে কাজ ছিল তোমার এখতিয়ারভুক্ত, সে কাজ কি হয়ে গেছে তোমার? কলেজে পড়ার অনুমতি দিয়েছি বলে নিজের দায়িত্বগুলো এড়িয়ে যাবে এমনটা কিন্তু এ সংসারে হবে না। দেবরের সঙ্গে অত কি কথা তোমার? সব সময় অত কথা বলো কেন? একটু চুপ করে থাকতে পারো না? নিয়মের দুনিয়ায় তুমি এত ব্যতিক্রম কেন? চুপ করো, শব্দহীন হও। শঙ্খ ঘোষের লেখা অনবদ্য শব্দবন্ধগুলো হঠাৎ তার মনে পড়ে যায়। এত শব্দহীন চারপাশ, সব কিছু নিয়মে নিগড়ে বাঁধা। এই শব্দহীনতার মাঝে সে বাঁচবে কিভাবে? প্রতি উত্তরের জন্য অপেক্ষা করলেন না মোহিনী দেবী। চেয়ার ঘুরিয়ে করিডোরের দিকে যেতে যেতে বললেন, যেটা বললাম সেই কথাগুলো মনে রাখলে তোমারই লাভ। বেশি কৌতূহল ভালো নয়। আদিম অন্ধকারের আলাদা একটা ঘ্রাণ থাকলেও অহেতুক অন্ধকার মোটেও পছন্দ করি না। রমেশ চ্যাটার্জি কাউকে ভার দিতে সাহস পেলেন না। নিজেই সময় সুযোগ বুঝে প্লেন ড্রেসে একবার আগরওয়াল ম্যানশনে চারপাশ ঘুরে এলেন। বরাবরের অভ্যাস তার। সরজমিনে তদন্ত না করলে ঠিক প্রত্যয় হয় না। সকাল 10টা, আগরওয়াল পরিবারের সদস্যদের কাজকর্মে বেরোনোর সময়। এমন মুহূর্তে সুরেলা শব্দ তুলে কলিং বেলটা বেজে উঠল। মোহিনী দেবী সঙ্গে মুহূর্তের জন্য চোখ চাওয়াচাওয়ি করে উঠে গেলেন করণবীর আগরওয়াল। দরজা খুলে বললেন, আপনারা? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে আসছি। আমাদের কাছে খবর আছে এই ম্যানশনে ডিসপ্রপরশনেট অ্যাসেট আছে। আপনারা আমাদের সাহায্য করবেন আশা রাখি। অবাক হওয়ার চূড়ান্ত সীমায় পৌঁছে গেলেন করণবীর। এমন কোনো কিছু ঘটতে পারে তার আগাম খবর তো তার কাছে ছিল না। ভেতরে ভেতরে অকর্মণ্য লোকগুলোর উপর তিনি ভারী রেগে উঠলেন। এদের তিনি পয়সা দিয়ে পোষেন। পয়সা খাওয়ার বেলায় সবাই আগে ভাগে লাইনে দাঁড়িয়ে পড়ে, আর যখন দরকার তখন খবর দেওয়ার বেলায় কেউ নেই। কিন্তু এমনটা তো আগে কখনো হয়নি। কি হলো কিছুই ঠিক তিনি বুঝতে পারছেন না। মনে মনে দাঁত কিড়মিড় করলেও মুখে একখানা সৌজন্যের হাসি বজায় রাখলেন।
আসুন আপনারা, এত দূর থেকে এসেছেন, জল টল খান, তারপরে তো সবই হবে। আমরা আপনার বাড়ির অতিথি নই মিস্টার আগরওয়াল, তাই জামার আদর না করলেও চলবে। সরকারের কাজে এসেছি, কাজ মিটলেই চলে যাব। আপনি কেবল আমাদের আপনাদের বাগানখানা দেখিয়ে দিন। খবর আমরা নিয়েই এসেছি, বাকিটা আমরা নিজেরাই দেখে নিতে পারবো। বাগান? আপনারা শুধু বাগান দেখতে চান? বাগানে কী আছে? মানে বাগানেই কেন? তীব্র দৃষ্টিতে তিনি স্ত্রী দেবিকার দিকে তাকালেন। এক পাশে দাঁড়িয়ে লোকগুলোর দিকে বোবার মতো তাকিয়ে রয়েছেন, কিছুই যেন বুঝতে পাচ্ছেন না। রেগে করণবীরের মাথা ঝিমঝিম করতে থাকে। সে কোনো একদিন অসহিষ্ণু দেবিকাকে বুঝ দিতে বাগানে সোনা টাকা পয়সা পুঁতে রাখার কথা বলেছিলেন বটে, কিন্তু বোকা দেবিকা কি তবে সত্যি সত্যি সেই কথা বিশ্বাস করে কাউকে বলেছে? এ বাড়ির কাউকে, নাকি কিটিপাটির বান্ধবীদের? কে তাদের এমন সর্বনাশ করল? পরিবার অথবা বন্ধুদের কেউ তো নেপথ্যে কলকাঠি নেড়েছে। না হলে ইনকাম ট্যাক্সের লোক ভেতরের খবর জানলো কীভাবে? খুঁজে বের করতে হবে কে দিল ওদের খবর। কিন্তু সে সময় কি তিনি পাবেন? ব্যক্তিত্বময়ী মোহিনী দেবী তার হুইল চেয়ার চালিয়ে ছেলের পাশে এসে দাঁড়িয়েছেন। অফিসারের দিকে তাকিয়ে কৃতিত্ব ব্যঞ্জক স্বরে বলে উঠলেন, আপনি কি চান আমাকে বলুন, আমি অবশ্যই আপনাকে সাহায্য করব। কি বলছো তুমি মা? চাপা গলায় বলে ওঠেন করণবীর। যুগত মা ছেলের দিকে একবার তাকিয়ে নেন অফিসার। এখানে আসার আগে তিনি ভালো করে জেনে এসেছেন এই মহিলার কথা। বৃদ্ধা হলেও এর সম্মোহন ক্ষমতা অনন্য। কোনোভাবে এর ফাঁদে পা দিলেই কার্যসিদ্ধি হওয়া মুশকিল। সেদিকে না তাকিয়ে তিনি গম্ভীর মুখে বলে উঠলেন, কোনো সাহায্যের প্রয়োজন নেই। সাহায্য করার ইচ্ছা থাকলে আগেই করতে পারতেন। রাস্তা আমরা নিজেরাই খুঁজে নিতে পারবো। চলো বয়েজ। বাগানের কয়েকটা জায়গা হালকা করে কুপিয়ে নির্দিষ্ট জায়গার সামনে গিয়ে দাঁড়ালেন অফিসার। সম্ভবত এখানেই আছে, তোমরা কাজ শুরু করো। করণবীরের কপালে হালকা ঘাম দিতে শুরু করেছে। মোহিনী দেবী বরফ শীতল দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে রয়েছেন। এই মাটি থেকেই শুরু, এই মাটিতেই সব ধুলো হয়ে মিশে যায়। যদিও মুখের পেশিতে এখনও অবধি কোনো ভাঙচুর নেই, চেহারা দেখে বোঝা সম্ভব নয় মনের মধ্যে কতখানি উথাল পাথাল চলছে। মনে মনে করণবীর বলে ওঠেন, যতই দেরি হোক না কেন অপরাধ চিহ্ন রেখে যায়। শাস্তি সবাইকেই পেতে হয়, আমাকেও হবে। শুধু তোকে ফিরে পাবো না আর কোনো দিন। ছোটি, আমি তোর কাছে অপরাধী হয়েই রয়ে গেলাম, আরেকজনেরও। কিন্তু আজ দাঁড়িয়ে মনে পড়ছে তাকেও আমরা জেনে বুঝে অন্যায় করেছিলাম। সেদিনও মায়ের বিরুদ্ধে যাওয়ার সাহস ছিল না, আজও নেই। বাড়ির বাকি সদস্যরা সামান্য বিস্মিত হলেও আগরওয়াল পরিবারের দৈনন্দিন কাজকর্মে বিশেষ কোনো প্রভাব পড়েনি। অভিজাত পরিবারে কালো টাকার সন্ধানে ইনকাম ট্যাক্সের রেড কোনো নতুন ঘটনা নয়। কিছু মানুষ অন্য মানুষের অর্থ সম্পদ দেখে সহ্য করতে না পেরে এমন কাজ করেই থাকে। সরকারি অধিকারীদের ভুলভাল খবর দিয়ে মানুষদের অপদস্থ করতে চায়, এমনটাই এই বাড়ির বউরা জানে। তাদের এমনটাই বুঝিয়ে রাখা হয়েছে। তবে তারা আজ এটা বুঝতে পারছে না যে বাংলোর এতগুলো ঘর ছেড়ে কেন লোকগুলো বাগানের দিকে গেল। তবে কি কেউ তাদের বাগানের কথা বলেছে? কী লুকোনো আছে বাগানে? আদেও কি কিছু আছে? তাদের কর্তারা মোটেই খারাপ মানুষ নন। করণবীরের ছোট ভাই পাশেই দাঁড়িয়েছিলেন, চাপা গলায় জিজ্ঞেস করলেন, তোমার কাছে আগে কোনো খবর ছিল না ভাইয়া? বাংলোর ঘরদোর ছেড়ে ওরা কেবল বাগানের দিকে পা বাড়ালো কেন? কেউ কি ওদের এই জায়গার খবর দিয়েছে? বাগানে কিছু নেই তো? কি বলবেন করণবীর? তার কাছে বলার মতো কী বা আছে? কি যে ভয়ঙ্কর সত্যি লুকিয়ে আছে ওই বাগানের সাজানো ফুলের অভ্যন্তরে, তা একমাত্র তিনিই জানেন, আর জানেন তার জননী জন্মভূমিশ্চ মোহিনী দেবী।
যার ভাবলেশহীন চেহারা দেখে এই মুহূর্তে শ্বেতপাথরে খোদা নিখুঁত মূর্তির কথাই মনে পড়ে। কবর খুঁড়ে এই অতীত বাইরে এলে তা আগরওয়াল পরিবারের মর্মে আঘাত হানবে। সে কথা এই বোকা অফিসার বুঝছে না কেন? মনের গভীর থেকে কে যেন বলে উঠল, আর নিস্তার নেই, মেনে নাও বাজি, তুমি হেরে গেছো। এবার ওই এক ফোঁটা মেয়ের কাছে তোমার হার স্বীকার করার পালা। সব দিক থেকে মেয়েটা তোমায় মাত দিয়েছে। যে ইনসাফ তুমি দিতে পারোনি, ওই মেয়ে সেই ইনসাফের দরজায় গিয়ে কড়া নেড়েছে। ছোটি তোমার কাছে কী বা চেয়েছিল? চেয়েছিল কেবল একটু নিজের মতো করে বাঁচতে। সম্মানের দোহাই দিয়ে তুমি তাকে সেটাও দিলে না। কেন? প্রাণ ফিরিয়ে দিতে পারো তুমি? পারো না। তাহলে কোন অধিকারে প্রাণ নাও? বাঁচতে দাওনি সেই যুবকটিকেও। কি অপরাধ ছিল তার? কি অন্যায় করেছিল সে? তোমার সংসার বিচ্ছিন্না মেয়েকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল, তাকে একটা নতুন জীবন দিতে চেয়েছিল। ভুলে যেও না, অপরাধীকে একদিন না একদিন কৃতকর্মের শাস্তি পেতেই হয়। জানতে তুমিও, কিন্তু মানোনি, মানতে চাওনি কোনো দিন। অপর্যাপ্ত অর্থের অহংকারে সম্মানের দোহাই দিয়ে তিনটে প্রাণ হনন করেছো তুমি। আগরওয়াল পরিবারের কর্ত্রী নয় তোমার একমাত্র পরিচয়, তুমি হত্যাকারী। হত্যাকারী তোমার ঔরসজাত সন্তানের। তোমায় দুহাতে আজও ছোটির রক্ত লেগে আছে। কিভাবে মুছবে? আদেও কি মুছতে পারবে কোনো দিন? তাড়াতাড়ি নিজের হাত দুটো উল্টে পাল্টে দেখে নেন মোহিনী দেবী। চিৎকার করে ওঠেন, এখানে কিছু নেই, কিচ্ছু নেই এখানে। কেন? কেন? সেই চিৎকারে অফিসারের সঙ্গে আসা লোকজন ঘাবড়ে যায়। মাটি না কুপিয়ে কোদাল হাতে চিত্রাপর্তিতের মতো দাঁড়িয়ে পড়ে। তোমরা তোমাদের কাজ করো। আমি কি তোমাদের দাঁড়িয়ে পড়তে বলেছি? আমার নির্দেশ ছাড়া অন্য কারোর নির্দেশ শোনা কিংবা মানার কোনো প্রয়োজন নেই। সে যতই ক্ষমতার অধিকারী হোক কিংবা প্রতিপত্তিশালী হোক না কেন, তবুও লোকজন কাজ শুরু করছে না দেখে অফিসার প্রায় ধমকে ওঠেন। কি হলো? কথা শুনতে পাচ্ছ না বুঝি? এক্ষুনি কাজ শুরু করো। আবার মাটিতে কোদালের ঝুপঝুপ শব্দ শোনা যায়, আর সেই সব ছাপিয়ে প্রকৃতস্থ হয়ে ওঠেন মোহিনী দেবী আগরওয়ালের ব্যক্তিত্বপূর্ণ স্বরে বলে ওঠেন, আপনি কিন্তু ভুল করছেন অফিসার, ভীষণ বড় একটা ভুল করছেন। যদি এখানে কিছু না পাওয়া যায়, সেক্ষেত্রে আমি কিন্তু আপনার ও আপনার লোকজনদের বিরুদ্ধে মানহানির মামলা করব। তাছাড়াও সাজানো বাগানটা নষ্ট করার কারণে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে আপনাকে। শেষ পর্যন্ত টাকার অঙ্কটা যা দাঁড়াবে, তাতে আপনার পুরো পরিবারের অর্থনৈতিক জীবন বিপন্ন হবে। রাস্তায় এসে দাঁড়াবে সবাই। বাড়িতে নিশ্চয়ই স্ত্রী, পুত্র, বৃদ্ধ মা বাপ আছে। কাজেই পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে খানিক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। ঘরের ভেতর থেকে এক দৃষ্টিতে বাগানের দিকে তাকিয়েছিল পায়েল। বাইরে থেকে আসা লোকগুলোর দিকে তাকিয়ে মোহিনী দেবী ঠিক কী বলছেন তা কিছুই তার কানে আসছিল না। তবে মুখের ভাবে, ভঙ্গিমায় সে বুঝতে পারছিল পরস্পরের মধ্যে খানিক উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। তবে মোহিনী দেবী বেশি কথা বলছেন। লোকগুলো যদি এইসব দেখে শুনে কোনোভাবে ভয় পেয়ে যায়, তবে কি ছুটি আর ন্যায় বিচার পাবে না? এত চেষ্টা করার পরও অপরাধী হবে না কোনো শাস্তি? জানলা দিয়ে কি দেখছো অমন করে? এসব আগে কখনো দেখেনি, তাই বুঝি এত অবাক হচ্ছ? মগ্ন হয়ে জানলার দিকে তাকিয়েছিল পায়েল। কনিষ্ক কখন ঘরে ঢুকেছে সে টেরও পায়নি। কিছু বুঝতে পারছি না, এসব কি হচ্ছে? আদুরে স্বরে বলে উঠল পায়েল, আমার যে বড্ড ভয় করছে। এসব নিয়ে তোমায় আর মাথা ঘামাতে হবে না। তুমি কিছু নিয়ে মাথা ঘামাতে শুরু করলেই ঝামেলা বাড়ে। ব্যবসায় কাঁচা পয়সা বড় ব্যবসায়ীদের বাড়িতে এইসব একটু আধটু হয়ে থাকে। যাও নিজের কাজ করো দেখি। কি হলো, কানে কথা গেল না? এখনো দাঁড়িয়ে রইলে যে? বললাম না যাও নিজের কাজ করো। অফিসার তার লোকজনদের দিকে কড়া চোখে তাকালেন। কি হলো, আবার তোমরা থামলে কেন? আগেই বলেছি তোমাদের ভালো মন্দের দায়িত্ব আমার ওপর। আর ম্যাডাম, আপনি এত চিন্তা করবেন না। আমার ভবিষ্যৎ কি হবে সেটা ভাবতে আমি নিজেই সক্ষম।
আপনি বরং আপনার ভবিষ্যতের কথা ভাবুন। এই বুড়ো বয়সে পৌঁছে অফিসারের কথা ছাপিয়ে কোদালের শব্দ শোনা যেতে লাগলো। দম বন্ধ হয়ে আসছে করণবীর আগরওয়ালের। আর কতক্ষণ এভাবে নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন তিনি নিজেও জানেন না। হঠাৎ তার কানে একটা চিৎকারের শব্দ ভেসে এলো। কেউ যেন ভীষণ ভয় পেয়ে চেঁচিয়ে উঠেছে, স্যার, এখানে সোনাদানা নেই, একটা পাঞ্জা দেখতে পাচ্ছি, সাদা রং, বোধহয় কোনো কালে মানুষের হাতের পাঞ্জা ছিল। চলবে।